মিসির আলী ঢাকা পৌঁছলেন রোববার ভোরে। দরজা খুলেই নীলুর চিঠি ভর্তি খাম পেলেন। চিঠিতে একটি মাত্র লাইন, স্যার, আপনার বড় বিপদ। কিসের বিপদ, কি সমাচার, কিছুই লেখা নেই। মেয়েদের নিয়ে এই সমস্যা, তাদের সব চিঠিতেই অপ্রয়োজনীয় কথার ছড়াছড়ি। শুধু প্রয়োজনীয় কথাগুলোর বেলায় তারা শর্ট হ্যান্ড ভাষা ব্যবহার করে। আজ পর্যন্ত তিনি মেয়েদের এমন কোনো চিঠি পাননি যেখানে জরুরি কথাগুলো গুছিয়ে লেখা। তবে নীলু একটা কাজ করেছে, নিজের বাড়ির ঠিকানা দিয়েছে। এক্ষুনি চলে যাওয়া যায়। মিসির আলী গেলেন না। হাত মুখ ধুয়ে প্ল্যান করতে বসলেন আজ সারাদিনে কি কি করবেন। হানিফার খোঁজ নেবেন, ইউনিভার্সিটিতে যাবেন, ফিরোজের খোঁজ নেবেন, সাজ্জাদ হোসেনের সঙ্গে দেখা করবেন এবং আজমলের সঙ্গেও দেখা করবেন। এই 5টি কাজ শেষ করার পর নীলুর কাছে যাওয়া যেতে পারে। তার এমন কোনো বিপদ নেই যে এক্ষুনি ছুটে যেতে হবে। তবে কেন জানি নীলুর কাছে আগে যেতে ইচ্ছা হচ্ছে। ফ্রয়েডিয়ান কোনো ব্যাখ্যা এর নিশ্চয়ই আছে। ট্রেনে আসতে আসতে ঘুমিয়ে পড়েছিলেন এবং আশ্চর্য, নীলুকে স্বপ্নে দেখলেন। স্বপ্নটি এমন ছিল যে জেগে উঠে তার নিজেরই লজ্জা করতে লাগলো। কেবলই মনে হতে লাগলো তার পাশে বসে থাকা লোকগুলো তার স্বপ্নের ব্যাপারটা জেনে ফেলেছে। তিনি যে খানিকক্ষণ আগেই একটি রূপবতী মেয়ের হাত ধরে নদীর ধারে হাঁটছিলেন, এটা সবাই জানে। হানিফা সুস্থ, তবে অনেক রোগা হয়ে গেছে, মুখ শুকিয়ে হয়েছে এইটুকু। হানিফার কাছে তিনি ঠিক সময়ে এসেছেন। আজই তার রিলিজ অর্ডার হবে, আর একদিন দেরি হলে মুশকিল হয়ে যেত। মেয়েটি ঘাবড়ে যেত, কারণ এই 7 দিন কেউ তাকে দেখতে আসেনি। অথচ বাড়িওয়ালা করিম সাহেব বারবার বলেছেন তিনি প্রতিদিন একবার এসে খোঁজ নেবেন। আমাদের দেশের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কাজগুলো তারা করতে পারবে না, সেই কাজগুলোর দায়িত্ব তারা সবচেয়ে আগ্রহ করে নেবে। চল হানিফা, বাসায় যাই। চলেন। তুই তো দারুণ রোগা হয়েছিস রে বেটি। আপনিও রোগা হইতেছেন। অসুখে পড়ে গিয়েছিলাম রে হানিফা। অবস্থা যা দাঁড়িয়েছিল তাতে মনে হয়েছিল নিউমোনিয়াতে ধরেছে। মরতে মরতে বেঁচে গেছে। তুই বস এখানে, আমি রিলিজ অর্ডারের ব্যবস্থা করি। রেসিডেন্ট ফিজিশিয়ান বললেন, হানিফা মেয়েটি আপাতত সুস্থ, কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বে। কেন? ওর প্রবলেমটা হার্টের একটা ভালভে। তার জন্মই হয়েছিল একটা ডিফেক্টিভ ভালভ নিয়ে। তার ছোটবেলায় ডাক্তাররা চেষ্টা করেছিলেন ভালভটা রিপেয়ার করতে। ওপেন হার্ট সার্জারি হয়েছে তার। কি করে বুঝলেন? মেয়েটি বলেছে? না, সে কিছু বলেনি। জিজ্ঞেস করেছিলাম, তার কিছু মনে টনে নেই। তবে আমাদের বুঝতে না পারার কোনো কারণ নেই। ওর হার্ট আবার ওপেন করতে হবে। এখানে করা যাবে? আগে যেখানে করা হয়েছিল সেখানে করলেই ভালো হয়। আমাদের এখানে এত ছোট বাচ্চাদের ওপেন হার্ট সার্জারির সুযোগ নেই। আপনার ধারণা ওর অপারেশনটা এদেশে হয়নি? না, এদেশে হয়নি, পশ্চিমা কোনো দেশে হয়েছে। কেন, আপনি জানেন না? জি না, আমার জানা নেই। মিসির আলী চিন্তিত মুখে হানিফাকে নিয়ে ঘরে ফিরলেন। সাজ্জাদ হোসেনের সঙ্গে দেখা হওয়া দরকার। সে কতদূর কি করেছে জানা দরকার, বা আদৌ কিছু করেছে কিনা। কিছু না করারই কথা। এদেশের বেশিরভাগ লোকই কোনো কাজ করতে চায় না। কেন করতে চায় না, এ নিয়ে কিছু ভালো গবেষণা হওয়া দরকার। কর্মবিমুখতার কারণটা কি? যদি একাধিক কারণ থাকে, সেগুলোই বাকি। সাজ্জাদ হোসেনকে টেলিফোনে পাওয়া গেল না। যতবারই টেলিফোন করা হয় ততবারই খুব চিকন গলায় একজন পুরুষ মানুষ বলেন উনি ব্যস্ত আছেন, মিটিং চলছে। মিসির আলী বড় বিরক্ত হলেন। পুলিশরা এত মিটিং করে তার জানা ছিল না। ঘন্টার পর ঘন্টা এয়ার কন্ডিশন ঘরে বসে মিটিং করার মতো সময় তো তাদের থাকার কথা নয়। এগুলো হচ্ছে কর্পোরেট অফিসগুলোর কাজ, শুধু কথা বলা, বকবক করা, কিছুক্ষণ পর পর কফি খাওয়া, সুখে সময় কাটানো যার নাম। সাজ্জাদ হোসেনের সময়টা অবশ্য খুব সুখে কাটছিল না। মন্ত্রীর শাশুড়ির কল্যাণে তিনি একটি বিপজ্জনক অবস্থায় আছেন। আইজি মতিউর রহমান পিএসপির কাছে তাকে জবাবদিহি করতে হচ্ছে। আইজি মতিউর রহমান ছোটখাটো মানুষ, কিন্তু দারুণ কড়া অফিসার। পুলিশ মহলে একটা কথা চালু আছে, মতিউর রহমানের সামনে দাঁড়ালে হাতিরও বুক কাঁপে। সাজ্জাদ হোসেনের বুক কাঁপছিল।
মতিউর রহমান বললেন, 2 জন সেন্ট চেয়েছিল, দিতেন 2 জন, কেন ঝামেলা করলেন? আমি স্যার দিতাম, পরে অফিসে ফিরে মনে হলো খামোকা। একজন মন্ত্রীর শাশুড়ির ইচ্ছা অনিচ্ছা অনেক বড় ব্যাপার, কেন বুঝতে পারেন না? তাছাড়া যে একজন সেন্টে ছিল, সকালবেলা দেখা গেল সে ঘুমাচ্ছে। সারা রাত ডিউটি দিয়েছে স্যার, কাজে ভোরবেলা ঘুম এসে গেছে। পুলিশ হলেও তো স্যার এরা মানুষ। এখন বলেন আমি কি করি? মিনিস্টার সাহেব ভোর 7টায় আমাকে টেলিফোন করে বলেছেন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য। সাজ্জাদ হোসেন ক্লান্ত গলায় বললেন, কি আর করবেন স্যার, অ্যাকশন নিতে বলেছে, অ্যাকশন নেন। মতিউর রহমান সাহেব ফাইল থেকে একটা চিঠি বের করে বললেন, আমি মিনিস্টার সাহেবকে এই চিঠিটা পাঠিয়েছি, কি লিখেছি শুনুন। জনাব, পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে আপনি আমাকে যে অ্যাকশন নেবার কথা বলেছেন, সেই পরিপ্রেক্ষিতে আপনাকে জানাচ্ছি যে সাজ্জাদ হোসেন পুলিশ বাহিনীর একজন দক্ষ, নিষ্ঠাবান এবং সৎ অফিসার। ৭১-এর মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য তাকে বীর বিক্রম উপাধিতে সম্মানিত করা হয়েছে। এ জাতীয় একজন অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগের প্রয়োজন আছে। আপনার অভিযোগের ওপর ভিত্তি করে তদন্ত হবে। তদন্তকারী অফিসার সাজ্জাদ হোসেনকে দোষী সাব্যস্ত করবার পরই ব্যবস্থা গ্রহণের প্রশ্ন ওঠে। বিনীত মতিউর রহমান চিঠি পড়া শেষ করে বললেন, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাঙ্কস দেবার কিছু নেই, সত্যি কথাই লিখেছি, তবে আপনার উচিত আরও ট্যাক্টফুল হওয়া। যাব স্যার? হ্যাঁ যান। স্যার একটা কথা বলি। বলুন। স্যার আমার ইচ্ছা হচ্ছে কালো একটা প্যান্ট পরে খালি গায়ে হাতে একটা লোহার রড নিয়ে যায় এবং ওই শাশুড়ির মাথায় একটা বাড়ি দিয়ে আসি। কথাটা বলেই সাজ্জাদ হোসেনের মনে হলো একটা বড় ভুল হয়ে গেল। আইজি এমন কোনো ব্যক্তি নন যিনি রসিকতা সহজভাবে নেবেন, কিন্তু অবাক কাণ্ড। মতিউর রহমান সাহেব হেসে ফেললেন, মুস্কি হাসি নয়, হা হা করে হাসি। সাজ্জাদ হোসেনের জীবনে এটা একটা স্মরণীয় দিন। তার মনের গ্লানি কেটে যেতে শুরু করেছে। তিনি অফিসে ফিরে 2টি সংবাদ শুনলেন 10 মিনিট পর পর। সে কে নাকি তাকে খোঁজ করছে এবং গতরাতের নগ্নগাত্র ত্রাস একটি 6 বছরের ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। তার ডেড বডি কিছুক্ষণ আগেই রিকভার করা হয়েছে, চেনার উপায় নাই। লোহার রড দিয়ে পিটিয়ে থেতলে ফেলা হয়েছে। সাজ্জাদ হোসেন তক্ষুনি জিপ নিয়ে বেরোলেন। হ্যালো, এটা কি ফিরোজদের বাসা? হ্যাঁ, আপনি কে কথা বলছেন? আপনি কে এবং আপনার কাকে দরকার সেটা বলুন। আমার নাম মিসির আলী। ও আচ্ছা, আমি ফিরোজের মা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমি সপ্তাহখানেক বাইরে ছিলাম, আপনাদের খবর দিয়ে যেতে পারিনি। ও গিয়েছিলাম 24 ঘন্টার জন্য, ঝামেলায় পড়ে এত দেরি হলো। আমি ফিরোজের ব্যাপারেই খোঁজ নিতে গিয়েছিলাম। ফিরোজ কেমন আছে? ভালো। ওকে টেলিফোনটা দিন। ওকে টেলিফোন দেওয়া যাবে না, বাসায় নেই। টেলিফোনটা দিন। ওকে টেলিফোন দেওয়া যাবে না, বাসায় নেই। না, কোথায় গিয়েছে? বাইরে? হ্যাঁ। তাহলে আমি বরং রাতের বেলা একবার টেলিফোন করব। না, রাতের বেলা টেলিফোন করবেন না, ওকে পাওয়া যাবে না। কেন, ও কি রাতে ফিরবে না? না, ও ঢাকার বাইরে। ঢাকার বাইরে কোথায়? ওর মামার বাড়িতে বরিশালে। কিন্তু আমি তো বলেছিলাম ওকে দীর্ঘদিন চোখে চোখে রাখতে। কোনো উত্তর নেই। হ্যালো, বলুন কি হয়েছে ফিরোজের? কি আবার হবে? কিছুই হয়নি, ও ভালো আছে। কিন্তু আপনার কথা শুনে আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আপনি কি দয়া করে বলবেন? ওর কিছু হয়নি, ও ভালো আছে। ও আছে তার মামা বাড়িতে। বরিশালে? হ্যাঁ, বরিশালে। আপনি ঠিক কথা বলছেন না, কারণ ফিরোজের মামার বাড়ি বরিশাল নয়। ফিরোজ সম্পর্কে যাবতীয় তথ্য আমার জানা। দয়া করে আপনি আমাকে বলুন কি হয়েছে। কিছু হয়নি, অনেকবার তো এই কথা বললুম, তবু কেন বিরক্ত করছেন? ওসমান সাহেবকে দিন, তার সঙ্গে কথা বলবো। উনি বাসায় নেই। কখন ফিরবেন? জানি না কখন ফিরবেন। শুনুন আপা, আমি আসছি এই মুহূর্তে। মিসির আলী টেলিফোন নামিয়ে রেখে তক্ষুনি ধানমন্ডি ছুটলেন, কিন্তু ওসমান সাহেবের বাড়ির ভেতর ঢুকতে পারলেন না। দারোয়ান গেট বন্ধ করে বসে আছে। সে কিছুতেই গেট খুলবে না। ওসমান সাহেব এবং তার স্ত্রী কেউ নাকি বাড়ি নেই। কখন ফিরবেন তারও ঠিক নেই। মিসির আলী বললেন, ঠিক আছে, আমি বসার ঘরে অপেক্ষা করব, গেট খোলো। সাহেব আর মেম সাহেব বাড়িতে না থাকলে গেট খোলা নিষেধ আছে। মিসির আলী প্রায় 2 ঘন্টা বন্ধ গেটের ওপাশে দাঁড়িয়ে রইলেন, কোনো লাভ হলো না। নীলুদের বাসা কাছেই।
কোথাও হবে। জিকাতলা ধানমন্ডি থেকে খুব একটা দূরে নয়। মিসির আলী সেদিকেই রওনা হলেন। ফিরোজের কথা বারবার মনে আসছে, কিছুতেই মন থেকে তাড়াতে পারছেন না। কি হলো ছেলেটার? আর যদি কিছু হয়েই থাকে, সবাই মিলে এটা তার কাছে গোপন করছে কেন? রহস্যটা কি? রাতে ফিরবার পথে আরেকবার খোঁজ নিতে হবে।